আসসালামু আলাইকুম। এইরকম সুন্দর একটা মুহূর্ত উপভোগ করতে হইলে আপনাকে প্রথমে কৃষক হইতে হইবে অথবা কৃষকের ঘরে জন্ম লইতে হইবে। আর সেইটা আমরা কেউ কখনো চাইবো না। কারণ আমাদের ধারণা হইল কৃষক হইলে বৃষ্টিতে ভিজতে হইবে, রোদে পড়তে হইবে, ঝড় তুফানের সাথে লড়াই করে বাঁচতে হইবে, সমাজে মাথা নিচু করিয়া চলতে হইবে। যদিও বা এই পরিবর্তনের যুগে কৃষিতেও পরিবর্তনের ছোঁয়া লাগছে, তবে আমাদের দেশের কৃষকরা অনেকটা আগের মতোই দৈন্য দুর্দশা ভোগ করতেছে। আগে হয়তোবা মহাজনদের দ্বারা কৃষকরা প্রতিনিয়ত অত্যাচারিত হইতো, নিপীড়িত হইতো। এখন হয়তোবা মহাজন শব্দটা বিলুপ্ত হয়ে গেছে, তবে বিশেষ একটা সিন্ডিকেটের দ্বারা কৃষকরা প্রতিনিয়ত ইনডাইরেক্টলি অত্যাচারিত হইতেছে, নিপীড়িত হইতেছে। একজন কৃষক তার শস্য পণ্য উৎপাদন করার জন্য যেসব উপকরণ ব্যবহার করেন কিংবা যেসব উপকরণের প্রয়োজন হয়, প্রত্যেকটা উপকরণের দাম দিন দিন রকেটের গতিতে বৃদ্ধি পাইতেছে। অথচ কৃষকের উৎপাদিত সেই শস্য পণ্য সম্পূর্ণ বিপরীতমুখীতে কমতেছে। যদিও বা মাঝে মধ্যে কৃষকদের মনের মতো দাম কিছুটা বৃদ্ধি পায়, ঠিক তখনই সারা দেশ জুড়িয়া সোশ্যাল মিডিয়া জুড়িয়া আলোচনা সমালোচনার বন্যা হয়ে যায়। অথচ এইগুলো উৎপাদন করতে উৎপাদন সামগ্রীর দামগুলা যখন টই টই করে বাড়তে থাকে, তখন কারো কোনো মাথা ব্যথা হয় না। সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা। এইটা শুধুমাত্র বইয়ের পাতার মধ্যেই সীমাবদ্ধ। তবে একটা কথা না বললেই নয়, যদি কৃষকরা একবার কৃষি বিমুখ হয়ে পড়ে, কৃষি উৎপাদন কমতে শুরু করে, তখন পরিস্থিতিটা কেমন হবে সবাই একটাবার ভেবে দেখবেন। হয়তোবা অনেকে বলবেন, আমরা তো আর এমনি এমনি কোনো কিছু বুক করি না, যা বুক করি মূল্য দিয়েই বুক করি। হ্যাঁ, মূল্য দিয়ে বুক করেন, ঠিক আছে, তবে যদি পণ্যই না থাকে তখন মূল্য দিয়ে কি করতে পারবেন, এইটাও একবার ভালো করিয়া চিন্তা করে দেখবেন। যাই হোক, আর লেকচার দিব না, লেকচার অনেকটাই দিছি। এই লেকচারের কারণে হয়তোবা অনেকেই বিরক্ত হয়ে গেছেন, আমি আন্তরিকভাবে দুঃখিত, ক্ষমা প্রার্থী। এখন আসি ভিডিওর মূল কথায় এবং কাজের কথায়। আমি একজন কৃষক, সেইটা আমি গর্ব করে বলতে পারি, বুকে হাত রাইকে বলতে পারি। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গেছিলেন, শেষ জামানায় যারা কৃষিকাজের সাথে সম্পৃক্ত থাকবে, নিজেদের শস্য পণ্য যারা নিজেরাই উৎপাদন করতে পারবে, অভাব অনটন তাদেরকে চুইতে পারবে না। সেই দিক থেকেও নিজেকে অনেকটা ভাগ্যবান মনে হয়। কৃষকদের সবচাইতে ব্যস্ত সময় কাটে এই সিজনে। ধানের চারা উৎপাদন থেকে শুরু করে ধানের চারা রোপণ করা পর্যন্ত প্রত্যেকটা কাজ দাফে দাফে সঠিকভাবে সম্পন্ন করতে হয় এই সিজনে। প্রথমে ধানের চারা উৎপাদন করার জন্য বীজ বুনতে হয়, ওইদিকে ধানের জমিতে পানির সেচ দিতে হয়, তারপর পাওয়ার টিলার দিয়া ধানের জমি চাষ করতে হয়, তারপর ওই জমি আবার মই দিয়া মিল করতে হয়, আগাছা থাকলে ওইগুলা পরিষ্কার করতে হয়, তারপর আবার ওই ধানের চারা উঠাইয়া নিয়ে আইসা রোপণ করতে হয়, সার বুনতে হয়, তারপর ধান কাটার আগ পর্যন্ত বাদ বাকি পরিচর্যা একটার পর একটা করতেই হয়। তে আজকে সুলতান, আক্তার, শাহেদ মামু, আরো একজন এবং আমি সহ মোট 5 জন গেছিলাম 2 বিঘা ধানের জমি রোপণ করতে। আমি মূলত ধান রোপণ করতে জানি না, ওদের সাথে তাইকা রোপণ করা শিকার চেষ্টা করতেছিলাম, যতটুকু পারি রোপণ করতেছিলাম। দুপুরের দিকে আমাদের জমির পাশেই সেলু মোটর, সেই সেলু মোটরে আমাদের গ্রামের অনেক কিশোর ছেলে পেলে গোসল করতে আসছিল। আমি যাই ওদেরকে বলছিলাম, তোমরা সবাই মিলে আমাদেরকে সাহায্য করো, আমরা যাতে তাড়াতাড়ি কাজটা শেষ করতে পারি। তো ওরা খুব মজার সহিত বলতেছিল, আমরা কাজ করবো, আমরা ভিডিও করতেই ভাই, আমরা ভাইরাল করতেই ভাই। আমি ওদেরকে বলতেছিলাম লজ্জার কথা, আমি নিজেই এখনো ভাইরাল হইতে পারি নাই, তোমাদেরকে কিভাবে ভাইরাল করব। তারপরেও আসো, আমি ভিডিও করি, আমি ভাইরাল হইতে পারি আর না পারি, অন্তত পক্ষে তোমরা যদি ভাইরাল হও তাতে আমি অনেকটা খুশি হব। তারপর ওরা সবাই এসে আমাদেরকে সাহায্য করতেছিল, যার ফলে খুব তাড়াতাড়ি ধানের জমি রোপণ করে শেষ করতে পারছি আলহামদুলিল্লাহ। ওইদিকে আমাদের প্ল্যান ছিল কাজ শেষ করে আজকের দুপুরের খাবার হাওরে বৈশাই খাবো। হাওরে বৈশা খাবার খাওয়ার যেই মজা, যেই স্বাদ, ওইটা আপনি 5 স্টার হোটেল দূরে থাক, 10 স্টার হোটেলও পাইবেন না। এইটা আমি চ্যালেঞ্জ করে বলতে পারি। এই ছিল আজকের ভিডিও, সবাই আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।